আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং আমি পারভিন মিতু। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, আইন আদালত বা সরকার নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আর দেশের সার্বিক পরিস্থিতিতে সরকার ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মনে করেন জামায়াত সরকারের ছায়া সরকারে পরিণত হয়েছে। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ৭১ সহ দেশের রাজনৈতিক অতীত অস্বীকার করার কোনো সুযোগ নেই। সমাজের সকল মানুষ একই তাল লয়ে চলবে, সেটা সমান না। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী দিনে দেশে আওয়ামী লীগের রাজনীতি থাকা না থাকার সিদ্ধান্ত নেবে জনগণ। যে নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না, এটা জনগণের বিষয়। এটা কোনো অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া, এটার সাথে বিএনপি কিন্তু সবসময় দ্বিমত পোষণ করেছিল। বিএনপি বলেছিল জনগণ সিদ্ধান্ত নেবে কারা অন্যায় অত্যাচার করেছে। এদিকে পল্টন পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। আজকে পাহাড়ে অশান্তি কেন, সারা দেশকে ওই দিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে? এটা পরিকল্পিত। পরে জিয়া উদ্যানের লেকে মাছ অবমুক্ত কর্মসূচিতে যোগ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে নির্বাচন নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইনকে বাস্তবায়ন করার দায়িত্ব তো সরকার। তার অর্থমন্ত্রী বলছেন চাঁদাবাজি বেড়েছে 5ই আগস্টের পরে। তাহলে তো আপনাদের ক্ষমতায় থাকার বৈধতা তো আপনারা নিজেরাই নষ্ট করছে। কেউ বলছেন যে জামাত ইসলাম নাকি এই বর্তমান সরকারের ছায়া সরকার, মন্ত্রণালয় প্রশাসন প্রতিটি ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান তো দখল করে আছে। কেন এটা হবে? তারা ছায়া সরকার হয়েছে বলেই তো মানুষ মনে করে। অন্যদিকে রাজধানীর পান্থপথে দূষণমুক্ত নগরীর জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। এটা কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা অশুভ সংকেত। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হলে তা দায়িত্ব নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এমন কোনো সম্ভাবনা নেই। উপদেষ্টা বলেন, পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। শাপলা হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টার সময় সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের বড় অংশ চুপ ছিলেন। এখন সেটার জবাবদিহিতার সময় বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। আর আগামী নির্বাচনে সবাই ভোট দিতে পারবেন জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ভোট রাতে নয় দিনে হবে। অরণ্য গফুরের রিপোর্ট। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাই আলিয়ার 246তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বকশীবাজার মাদ্রাসা অঙ্গনে নানা অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র শিক্ষকরা। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, মাদ্রাসা শিক্ষাকে অবমূল্যায়ন ছাড়াও ধর্মবিশ্বাস ও পোশাকের কারণে অনেককে হয়রানি করেছে ফ্যাসিবাদী সমাজ। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং বুদ্ধিজীবীরা বিরাট অংশ, প্রায় সকলেই সেখানে নীরব সেখানে ছিলেন এবং তার মাধ্যমে
ওই হত্যাযজ্ঞকে তারা প্রশ্রয় দিয়েছিল। সত্যকে যে ধামাচাপা দেওয়া যায় না, জবাবদিহিতা যে কোনো এক সময় করতে হবে, সেই জবাবদিহিতার সময় কিন্তু এখন এসছে। কাজে আমরা মনে করি যে এই ধরনের যে সমাজে বিভেদ সৃষ্টিকারী যে প্রচেষ্টা যেগুলো ছিল সেগুলোকে আমাদের উৎপাটন করতে হবে। রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করে মন্তব্য করে ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তপনা বন্ধের আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। দেশ গঠনে ভেদাভেদ ভুলে মুসলমানদের এক হবার আহ্বান তার। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে স্টুডেন্ট পলিটিক্স নেই, শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্স নেই, কোনো দেশে নাই, ইউরোপে নাই, অক্সফোর্ডে নাই, ক্যামব্রিজে নাই। আমাদের দেশের রাজনীতিবিদরা ফর দ্য পলিটিক্যাল সেক তারা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে। মেডিকেল কলেজে যে কেউ ভর্তি হতে পারে না। চট্টগ্রাম মেডিকেল কলেজে এক ছাত্র আর এক গ্রুপের ছাত্রকে মেরে মাথার যে খুলি স্কাল এটা ভেঙে দিয়েছে। তারপরে ব্যান্ডেজ করে উপরে লেখা আছে হাত দিয়েন না, মাথায় হাট নাই, হাড্ডি নাই। কি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে। এদিকে আলিয়া মাদ্রাসা শিক্ষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বিদ্যমান বৈষম্য বিলোপের আহ্বান জানান বক্তারা। অরণ্য গফুর, অটিভি, ঢাকা। যত বাধাই আসুক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। এটাই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকারের কাছে তাদের চাওয়া। অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ছাত্র জনতার বিজয়ের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত হয়েছে। এই পরিস্থিতি বর্তমান সরকারের বৈধতা দিয়েছে। জনগণ এই সরকারকে সেই ক্ষমতা দিয়েছে। বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, যত ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি। রোহিঙ্গাদের জন্য নতুন করে 96 মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য উল্লেখ করেছেন। মঙ্গলবার রোহিঙ্গা ও সংখ্যালঘু সংকট নিয়ে এক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের ভাষণে রোহিঙ্গাদের আন্তর্জাতিক সহায়তা কমার বিষয়টি বিশ্ব নেতাদের নজরে আনেন ডক্টর ইউনূস। সেই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসনের রোডম্যাপ সহ 7 দফা প্রস্তাব পেশ করেন তিনি। এদিকে মিয়ানমার নিজে পদক্ষেপ না নিলে এই সংকটের সমাধান হবে না বলে জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে অংশগ্রহণ শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় রাত 11:10 নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে সফর সঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিমানবন্দরে তাদের বিদায় জানান। গত 21 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান প্রধান উপদেষ্টা। সফরে জাতিসংঘের অধিবেশনে ভাষণের পাশাপাশি রোহিঙ্গা ও সংখ্যালঘুদের বিষয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন ডক্টর ইউনূস। এছাড়াও জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতাদের সঙ্গে সাইডলাইনে সাক্ষাৎ করেন তিনি। দেবী আরাধনায় রাজধানীর মণ্ডপে মণ্ডপে চলছে মহানবমীর আনুষ্ঠানিকতা। আনন্দের মাঝেও ভক্তদের মনে বাজছে বিষাদের সুরও। কাল কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। তবে সবার প্রত্যাশা, অশুভ শক্তির বিনাশ করে শান্তি প্রতিষ্ঠা করেই দেবালোকে ফিরবেন দুর্গতিনাশিনী দুর্গা। এদিকে পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রথম প্রহরে দর্পণে দেবী দুর্গার মহাস্নানের পর কল্পারম্ভ আর ষোড়শ উপাচারে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় নবমীর সকাল। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে করা হয় সন্ধি পূজা। শাস্ত্রমতে মহানবমী হল অসুরিক শক্তিবধের বিজয়ের দিন। তাই মহানবরাত্রিতে দেবী দুর্গার বন্দনা ভক্তদের কাছে তাৎপর্যপূর্ণ। আমাদের মর্তবাসীর জন্য, সকলের জন্য
একটা পূর্ণ মুক্তি এবং চতুর্বর্গের লাভ, দেশের যাতে কোনো অশান্তি না আসে, আমাদের দেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে কোথাও কেন যেন মানুষের ভ্রাতৃত্ববোধ সকলেই মিলেমিশে এখানে শান্তিতে থাকতে পারেন, এভাবে আমাদের একটি প্রার্থনা। শেষ বেলায় দেবীর মন জয় করতে মণ্ডপে মণ্ডপে ছোটেন ভক্তরা। দশভুজার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সবার মঙ্গল কামনা করেন তারা। দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের জন্য মা যেন এবার আমাদের সর্বোচ্চ মঙ্গল করে যায়। দেশের জন্য মঙ্গল হয়, দেশ থেকে সকল দুর্নীতি, সকল জড়াবেদি সব মঙ্গল হয় মানুষের। আমাদের সমাজে যত দানব অসুররা রয়েছে তাদের থেকে আমাদের মুক্ত রাখবেন। আমরা সবাই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছি। 13টি জেলায় কিছু ঘটনা ঘটেছে, সেই ব্যাপারে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রত্যাশা করি এইসব দুষ্কৃতিকারীদের যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বিজয়া দশমীতে বিদায় নেবেন দেবী দুর্গা, ভক্তদের ছেড়ে ফিরবেন কৈলাসে। তাই নবমীর আনন্দের মাঝেও ভক্ত মনে বিষাদের সুর। আনন্দও লাগতেছে, সাথে খারাপও লাগতেছে, কালকে মাকে বিদায় দিব। মনটা একটু খারাপ থাকে, তারপরেও বলবো মা সামনের দিনে আবার আসবে। মায়ের যাওয়ার সময় এসেছে তাই মনটা একটু খারাপ। শুভ কিছু নিয়ে এসেছে এবং অশুভ যাচ্ছে, সবকিছু সে নিয়ে সাথে চলে যাবে। এদিকে জাতীয় মন্দির ঢাকেশ্বরী পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করে বিজিবি মহাপরিচালক বলেন, নির্বিঘ্নে উদযাপিত হচ্ছে এবারের পূজা। আগামীতেও এ ধারা বজায় থাকবে। ঢাকেশ্বরী পূজা মণ্ডপে শারদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। একই মণ্ডপে শুভেচ্ছা জানাতে আসেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত। আমরা সবাই এদেশের মালিক। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দর্শক, দুর্গাপূজার আরো খবর জানাতে রাজধানীর খামারবাড়ি মন্দির থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, মহানবমীর সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন। মিতু, আপনাকে মহানবমীর শুভেচ্ছা। দুর্গাপূজার নবম দিনে আজ কিন্তু ভক্তদের মনে বিরাজ করছে মহা আনন্দ এবং এখানে কিন্তু উচ্ছ্বাসিত ভক্তকুল এবং তারা এখানে এসেছেন এবং তারা আসলে এখানে যে ঢাকের যে বাদ্য এবং শঙ্খের ধ্বনি এবং আরতির যে সুরে কিন্তু মুখর প্রতিটি পূজা মণ্ডপ। আর 10:30টার দিকে হয় যজ্ঞ, পরে পুষ্প অর্পণ, পরে হয় চণ্ডীপাঠ, সন্ধ্যা আরতি হয় এবং এর আগে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে 108 প্রদীপ আর 108 পদ্ম নিবেদন দেবীকে আহ্বান জানানো হয়। পুরাণে বলা হয়েছে শিবের প্রেম আর আশীর্বাদের দিন এদিন দেবী পান অতুলনীয় শক্তি। শাস্ত্র মতে নবমীর দিনে দেবী দুর্গা আর মহাদেব শিবের প্রেম কাহিনীর শক্তির উৎসে রূপ নেয়। প্রেমের এই বন্ধনী দেবীর শক্তিকে পূর্ণতা দেয় আর ভক্তদের দেয় এক মহা মন্ত্র। প্রেম থেকেই জন্ম হয় শক্তির, শক্তি দিয়েই জন্ম হয় সত্যের। তবে ভক্তদের মধ্যে আনন্দের সঙ্গে জড়িয়ে আছে আবেগও। নবমীর পরেই চলে আসছে মহাদশমী, দেবীর বিদায়ক্ষণ। তাই আনন্দ আর বেদনার মিশ্রণে আজকের দিনটি হয়ে উঠেছে বিশেষ তাৎপর্যমণ্ডিত। মহানবমী শুধু পূজা নয়, এটি শক্তি, প্রেম আর ন্যায়ের জয়গান। শিব দুর্গার মিলন আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার শক্তি মূল, আর সেই শক্তি অশুভকে পরাজিত করে। নবমীর আলো, ঢাকের ধ্বনি আর দেবীর আশীর্বাদ আমাদের ভবিষ্যতের পথ দেখাক শান্তি, সম্প্রীতি আর মানবতার। দেবী এবার দোলায় করে কৈলাসে যাবেন। তিনি এসেছিলেন গজে চড়ে। এখন আমরা কিন্তু বেশ কয়েকটি মণ্ডপ ঘুরেছি, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। তো খামারবাড়ি মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।
শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে তিনি বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ও প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে। এটি বাংলাদেশে ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। এক বিবৃতিতে তারেক রহমান বলেন, শারদীয় উৎসব ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতো কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো অপচেষ্টা করতে না পারে। আইন শৃঙ্খলা বাহিনীকে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকতে হবে। এবার জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। পঞ্চপ্রদীপ, ধূপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শঙ্খনাদ, উচ্চারিত হচ্ছে পুরোহিতের মন্ত্র। মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে ঢাক ও কাসর। মহানবমীতে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। তিথির শুরু থেকে রাজশাহী, বরিশাল, ঝালকাঠি ও জামালপুরে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আগমন। ধর্মীয় উপাচারের মধ্য দিয়ে মহানবমী পূজা অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর, দিনাজপুরে হিলি এবং ঢাকার আশুলিয়াতে। লক্ষ্মীপুর, খুলনা, নড়াইল ও যশোরে ভক্তরা এসেছেন অঞ্জলি দিতে। সন্ধ্যায় আরতি নিবেদনে মেতে উঠবে পটুয়াখালী, নেত্রকোনা ও দিনাজপুরে ভক্তরা। এদিকে খাগড়াছড়ির সহিংসতা ও অবরোধের প্রভাব পড়েনি রাঙামাটিতে। স্বাভাবিকভাবেই চলছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীতে দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন 1 বছরের জন্য। এ সময় দেবীকে বিদায় জানানোর আগে অঞ্জলি দিয়ে ভক্তরা প্রার্থনা করলেন সুখ সমৃদ্ধির পাশাপাশি বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায়। লামিয়া তানজিল মাহমুদ, RTV। সারা দেশে 33,000 পূজা মণ্ডপের মধ্যে 49টি মণ্ডপে দুষ্কৃতিকারীরা বিচ্ছিন্নভাবে নাশকতার চেষ্টা করছে। এতে জড়িত থাকার অভিযোগে 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। বিকেলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, প্রতিমা বিসর্জন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে থাকবে পূজা মণ্ডপগুলো। ঊনপঞ্চাশটি মণ্ডপে কিছু নাশকতাকারী, কিছু কাপুরুষ, কিছু অসুস্থ মন মানসিকতার যে কিছু লোক, তারা বিচ্ছিন্ন ঘটনা ঘটার চেষ্টা করেছে। তা আমরা প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনগত ব্যবস্থা নিয়েছি এবং এই পর্যন্ত 19 জনের বেশি এই নাশকতাকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। 5 অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করায় স্বস্তি ফিরেছে খাগড়াছড়ির জনজীবনে। সকাল থেকেই স্বাভাবিক অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল। বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি বেড়েছে। 4 দিন পর খুলেছে শহরের দোকানপাট। স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ডেকেছিল যুগ্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন। এদিকে অবরোধ না থাকলেও খাগড়াছড়ি সদর ও গুইমারায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত আছে। সেনা টহলের পাশাপাশি তৎপর রয়েছে বিজিবি ও পুলিশ। ভারত বাংলাদেশে পাহাড়ি সন্ত্রাসীদের অর্থ এবং অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিকেলে ঝিনাইদহের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। যে পাহাড়ে এক ধরনের অশান্তি সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এটা তো কাঙ্ক্ষিত না, এটা অনাকাঙ্ক্ষিত। এবং আমরা মনে করি যে সেখানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে অর্থ এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করছে ভারত। ভারত চায় বাংলাদেশ যাতে কোনোভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ভারত চায় বাংলাদেশ তাদের করদ রাজ্য হিসেবে আমরা মেনে নিই, মানে ভারত যে আমাদেরকে তাদের করদ রাজ্য বানাতে চায় আমরা মেনে নিই। পূজা উপলক্ষে এখনও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, কোনো দুর্ঘটনা ছাড়াই দেশে পূজা উদযাপিত হচ্ছে। বিকেলে রাজধানীর বনানীর পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। ডিএমপি কমিশনার জানান, আগামীকালের বিসর্জনের ক্ষেত্রে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি পূজা মণ্ডপে 2 জন করে কমিটির লোক থাকার নির্দেশনাও দেন তিনি। সে সময় শেখ সাজ্জাদ আলী আরও বলেন, দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসঙ্গে মিলেমিশে বসবাস করছি। এই সম্প্রীতি যেন কোনোভাবেই নষ্ট না হয়, আমরা সবাই সেই চেষ্টাই করব।
পার্শ্ববর্তী দেশ থেকে শারদীয় দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা আদি সার্বজনীন দুর্গা মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সপু বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে, তাই পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। আরে যে অশান্তি, এটা একটা পরিকল্পনা মাফিক। আমাদের পার্শ্ববর্তী দেশ এটা ভারত থেকে এটা পাহাড়ে তারা অশান্তি করার উদ্দেশ্য একটি, যেহেতু একটি শারদীয় দুর্গাপূজা বড় উৎসব, যাতে করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, সেই জন্য পাহাড়ে এটা তারা করেছে পরিকল্পনা মাফিক। ইতিমধ্যে আপনারা দেখেছেন, শুনেছেন যে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেছেন যে এটা ষড়যন্ত্রের একটি অংশ। শারদীয় দুর্গাপূজা কিভাবে এটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, কিভাবে হিন্দু সম্প্রদায়ের ভাইরা উৎসবটা যাতে সুন্দর মতো না করতে পারে, তারই একটি অংশ। যাই হোক, এই বিচ্ছিন্ন থাকবে, যেহেতু আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে অনেকভাবে অনেকে চেষ্টা করবে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। কোনো লাভ হবে না। লঘুচাপের প্রভাবে গেল রাত থেকে বিরামহীন বৃষ্টির কবলে পড়েছে রাজধানীবাসী। ছিল থেমে থেমে বজ্রপাতও। বৃষ্টিতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। তবে ছুটির দিন হয় ভোগান্তি কিছুটা কম। আবহাওয়া অফিস বলছে, আগামী 72 ঘন্টায় আবহাওয়ার এমন বৈরী আচরণ থাকতে পারে। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গতরাত থেকে বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় ঢাকায় এই মৌসুমের সর্বোচ্চ 206 মিলিমিটার এবং রাত থেকে ভোর 6টা পর্যন্ত 132 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন ভারী এবং অতি ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে। সকল সমুদ্র বন্দরসমূহকে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, মংলাবাং, পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যে এই ব্যাপক বৃষ্টিপাতের সাথে থাকে বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত যুগপৎ সংঘটিত হচ্ছে। তবে এর তীব্রতা 3 দিন পর অনেকটাই কমে যাবে। এদিকে রাত থেকে বিরামহীন বৃষ্টির কারণে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়ে যাত্রী ও পথচারীরা। গাড়ি তো নষ্ট হতেই থাকে। এই যে পানি জমলে পরে যে গাড়ি দেখছেন কি অবস্থা, অনেক গাড়িগুলো নষ্ট হয়ে রয়েছে পিছনে। রাস্তায় প্রচুর পরিমাণ পানি জমে গেছে, গাড়ি বের হতে পারতেছে না, যেগুলো বের হইতেছে এগুলো ডিস্টার্ব দিতেছে। এই সমস্যা তো প্রতি বছরই হয়। তো এটা সমস্যা সমাধানে কোনো ব্যক্তি বিশেষ প্রতিষ্ঠান বা কোনো রাজনৈতিক দলকেও দেখি না যে এই পানি নিরসনে ঢাকা শহরে যে একটা সক্রিয় ব্যবস্থা নিবে, এটা কোনটা হচ্ছে না। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আব্দুর রহিম, RTV, ঢাকা। নারায়ণগঞ্জে মদনগঞ্জ শ্রী শ্রী লাল জিওর আখড়ায় দুর্গাপূজার মহানবমীতে সকালে নবমী বিহিত যজ্ঞ পূজা অনুষ্ঠিত হয়। পুরোহিতের সঙ্গে ভক্তরা মন্ত্র পাঠ করে দেবীকে প্রণাম করেন। এরপর অঞ্জলি নিবেদন শেষে চরণামৃত ও যজ্ঞের ফোঁট গ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন মদনগঞ্জ শ্রী শ্রী লাল জিওর আখড়া কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা, সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস সহ সম্পাদক গোবিন্দ সাহা সহ অন্যান্যরা। আজকে মহানবমী পূজা পালিত হচ্ছে আমাদের এখানে। কালকে মায়ের নিরঞ্জনের মাধ্যমে আমরা এবছরের শারদীয় দুর্গা উৎসব শেষ করতে যাচ্ছি। মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে সমগ্র জাতি, বাঙালি জাতি এবং সমগ্র জাতি যে আমাদের যে বর্তমানে হানানি চলছে, সবাই যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি। বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে সরে দাঁড়ালেন তামিম ইকবাল সহ 16 জন কাউন্সিলর। সকালে বিসিবিতে এসে নিজ মনোনয়ন প্রত্যাহার করেন তারা। ফলে 23টি পরিচালক পদের বেশ কিছু ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনের প্রয়োজন হবে না। এই নির্বাচনকে সিলেকশন দাবি করে তামিম বলেন, ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে হলে ইলেকশনের ফিক্সিং আগে বন্ধ করতে হবে। রাফি আমিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল।
বিসিবিতে দীর্ঘদিনের সিলেক্টেড পদ্ধতি ভেঙে নতুন বাংলাদেশে প্রকৃত নির্বাচনের মাধ্যমে পরিচালক আসতে যাচ্ছে ভেবে ক্রিকেট প্রেমীদের আগ্রহ ছিল এই নির্বাচন নিয়ে। যদিও প্রথম থেকেই জটিলতা ছিল দুদকের তদন্তনাধীন 15টি ক্লাবের ভোটাধিকার নিয়ে। তাদের নিয়ে নানা রকম অভিযোগ আলোচনা ও দিন দরবার চলে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে। কিন্তু সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদের হাইকোর্টের করা এক রিটের প্রেক্ষিতে শেষ পর্যন্ত ওই 15 ক্লাবের ভোটাধিকার স্থগিত হয় মঙ্গলবার। এরপর দিনই সরকারের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে ক্রিকেট বোর্ডে এসে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পার্ট রাখতে পারবো না। এই নির্বাচনকে ফিক্সিং অভিহিত করে তামিম বলেন, এভাবে ক্রিকেটের ফিক্সিংও দূর হবে না। এভাবে করে ইলেকশন করতে চান, করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন। তামিম ছাড়াও একই অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরো 15 জন কাউন্সিলর, যাদের মধ্যে আছেন ফাহিম সিনহা, মির্জা আব্বাসের সন্তান মির্জা রফিকুল আব্বাস ও আমির খুসরু মাহমুদ চৌধুরীর সন্তান ইসরাফিল খুসরু। যেটা হিয়ারিং হয়ে 15 ক্লাবকে আবার বৈধ ঘোষণা করা হলো, আবার কয়েকদিন আগে আমরা দেখলাম আবার তাদেরকে বাতিল করা হয়েছে। হ্যাঁ, সো এভাবে তো বেসিক্যালি আমি এখানে দেখছি একটা স্বেচ্ছাচারিতা দেখছি। প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হলো। এভাবে যদি হয় তাহলে আসলে আমার যে ভ্যালুটা সেখানে কমে যাচ্ছে। এই কারণে আমি চিন্তা করলাম যে আই শুড উইথড্র মাইসেলফ। তবে নির্বাচন কমিশন জানিয়েছে তামিম সহ যে 16 জন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তারা সকলেই ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত আছে, আমরা সেইভাবে। আতিকুল ইসলাম শাকিল, আরটিভি, ঢাকা। প্রযুক্তির ব্যবহার ভালো হলেও তা যেন রোগীর জন্য বোঝা হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে ডাক্তারদের প্রতি আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান। রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন হলে বাংলাদেশ এন্ডোডন্টিক সোসাইটি আয়োজিত 4th বেসকন কনফারেন্সে তিনি কথা বলেন। 2 দিনের আন্তর্জাতিক সম্মেলনে দেশি বিদেশি ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তাররা অংশ নেন। ডেন্টাল চিকিৎসার উন্নয়ন ও প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি মেডিকেল কলেজে ডেন্টাল বিভাগ চালু করার আহ্বান জানান ডাক্তাররা। ষষ্ঠ অধিবেশনে প্রধান যোগ দিয়ে বিসিএস এ ডাক্তার অংশে 10% ডেন্টাল রাখার চেষ্টার কথা জানান ডাক্তার সায়েদুর। যেন কোনোভাবেই ইনকর্পোরেশন অফ টেকনোলজি অ্যাক্সেসের ব্যারিয়ার না হয়ে যায়। এটা ঘটনাটা ঘটে যায় প্রায় যে আমরা একটা হাইটেক অথবা খুবই টাইটানিয়াম খুবই ভালো মেটাল যুক্ত করতে গিয়ে আসলে যেন এটা মানুষের জন্য একটা বোঝা না হয়, সেটা একটা ক্রিটিক্যাল ব্যালেন্স রাখা দরকার। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।